ভাবুন তো, মাত্র কয়েক সেকেন্ডের একটা কাঁপুনি, আর তাতেই বোঝা যায় যে আমাদের এই পৃথিবী ঠিক কতটা শক্তিশালী। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমরা কথা বলবো ভূমিকম্প নিয়ে। এটা এমন একটা টপিক যা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকের পুরো আলোচনাটাকে আমরা মোটামুটি 4টে ভাগে ভাগ করে নিয়েছি, যাতে বুঝতে সুবিধা হয়। একদম প্রথমে আমরা ভূমিকম্পের বেসিক ব্যাপারগুলো জেনে নেব। তারপর দেখব কেন এটা হয় আর এর শক্তিটা কিভাবে ছড়িয়ে পড়ে। এরপরে আমরা চলে যাব মেজারমেন্টে, মানে কিভাবে এটা মাপা হয়। আর দেখব আমাদের ভারতে কোন কোন জায়গাগুলো সবচেয়ে বেশি রিস্কি। আর একদম শেষে পরীক্ষার জন্য যা যা লাগবে সেই সব জরুরি পয়েন্ট আর কিছু পুরনো প্রশ্ন নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, ভূমিকম্পের একদম বেসিক কনসেপ্ট। এখানে আমরা কয়েকটা খুব জরুরি টার্ম বা পরিভাষা সম্পর্কে জানব। তো ভূমিকম্প জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, মাটির নিচে যখন শিলা বা পাথর হঠাৎ করে নড়ে চড়ে ওঠে, তখন যে কাঁপুনিটা হয় সেটাই ভূমিকম্প। এবার এই ছবিটার দিকে একটু তাকান। মাটির ঠিক যতটা গভীরে এই কম্পনটা শুরু হচ্ছে, সেই জায়গাটাকে বলে ফোকাস। আর এই ফোকাসের একদম সোজাসুজি মাটির ওপরের যে পয়েন্টটা, সেটা হলো এপিসেন্টার। এখানে একটা জরুরি বিষয় মনে রাখতে হবে, যেহেতু এপিসেন্টারটাই উৎসের সবচেয়ে কাছের জায়গা, তাই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি কিন্তু এই এলাকাতেই হয়। আর ভূমিকম্প নিয়ে এই যে বিজ্ঞান বা পড়াশোনা, এর একটা বেশ ফ্যান্সি নাম আছে, সিসমোলজি। জিকের প্রশ্নের জন্য এই টার্মটা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে। বেশ, বেসিকগুলো তো জানা হলো। এবার চলুন আমাদের দ্বিতীয় সেকশনে যাই। এখানে আমরা দেখব ভূমিকম্প আখির হয় কেন, আর এর যে বিধ্বংসী শক্তি, সেটা ওয়েভ বা তরঙ্গের মাধ্যমে কিভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। সাধারণত ভূমিকম্প হওয়ার পেছনে 3টে প্রধান কারণ থাকে। সবচেয়ে কমন যেটা, সেটা হলো টেকটনিক কারণ। মানে আমাদের পৃথিবীটা তো কয়েকটা বিশাল প্লেটের উপর দাঁড়িয়ে আছে, তাই না? যখন এই প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খায় বা সরে যায়, তখনই ভূমিকম্প হয়। 2 নম্বর কারণটা হলো ভলক্যানিক বা আগ্নেয়গিরি সংক্রান্ত। যখন মাটির নিচের ম্যাগমা নড়াচড়া করে, তখনও কাঁপুনি হতে পারে। আর 3 নম্বরটা একটু অন্যরকম, এটা মনুষ্য সৃষ্ট। যেমন ধরুন, কোনো বড় বাঁধ তৈরি করা হলো বা পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হলো, এসব থেকেও কিন্তু ভূমিকম্প হতে পারে। এখন আমরা একটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট টপিকে আসছি, মন দিয়ে শুনবেন। ভূমিকম্পের শক্তিটা মূলত দুরকম, বডি ওয়েভ হয়ে ছড়িয়ে পড়ে। একটা হলো পি ওয়েভ, এটা হলো সুপারফাস্ট, আর এর একটা দারুণ ক্ষমতা আছে। এটা সলিড, লিকুইড, গ্যাস সব কিছুর মধ্যে দিয়েই চলে যেতে পারে। আরেকটা হলো এস ওয়েভ, এটা পি ওয়েভের থেকে একটু স্লো। এবার আসছে পরীক্ষার জন্য সবথেকে জরুরি পয়েন্টটা, ভালো করে নোট করে নিন। এস ওয়েভ কিন্তু শুধু কঠিন বা সলিড জিনিসের মধ্যে দিয়েই যেতে পারে। কোনো তরল পেলে ওটা আটকে যায়। আর জানেন, ঠিক এই একটা তথ্যের ওপর ভিত্তি করেই বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে আমাদের পৃথিবীর যে আউটার কোর আছে, সেটা আসলে তরল। দারুণ ব্যাপার, তাই না? পিআরএস ওয়েভ তো গেল মাটির নিচ দিয়ে, কিন্তু আরেক ধরনের ওয়েভ আছে, যেটাকে বলে সারফেস ওয়েভ বা এল ওয়েভ। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা মাটির উপর দিয়ে, মানে সারফেস বরাবর চলে। আর যেহেতু এটা একদম আমাদের পায়ের নিচ দিয়ে যায়, তাই সবচেয়ে বেশি ভাঙচুর আর ক্ষয়ক্ষতি কিন্তু এই এলওয়েভই করে থাকে। আচ্ছা, ভূমিকম্প কেন হয় আর এর ওয়েভগুলো কেমন তা তো বুঝলাম। চলুন এবার আমাদের 3 নম্বর সেকশনে যাওয়া যাক। এখানে আমরা দেখব এই ভূমিকম্পের শক্তিটা মাপা হয় কিভাবে, আর আমাদের দেশ ভারতে কোন এলাকাগুলো সবথেকে বেশি ভূমিকম্প প্রবণ। ভূমিকম্প মাপার জন্য মূলত 2টো স্কেল ব্যবহার করা হয়। একটা হলো খুব পরিচিত রিক্টার স্কেল। এটা মাপে যে ভূমিকম্পের উৎস থেকে মোট কতটা শক্তি বেরোলো, যেটাকে আমরা বলি ম্যাগনিটিউড। আর একটা হলো মার্কেলি স্কেল। এটা কিন্তু শক্তি মাপে না, এটা মাপে যে একটা নির্দিষ্ট জায়গায় কতটা ক্ষয়ক্ষতি হলো বা মানুষ কতটা কাঁপুনি অনুভব করলো, মানে ইন্টেন্সিটি। তো সহজ করে বললে, রিক্টার স্কেল হলো ভূমিকম্পের শক্তির মাপকাঠি, আর মার্কেলি স্কেল হলো তার প্রভাব বা ড্যামেজের মাপকাঠি। রিক্টার স্কেল নিয়ে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটা পরীক্ষায় প্রায়ই আসে। এটা কিন্তু সাধারণ স্কেলের মতো নয়, এটা একটা লগারিদমিক স্কেল। এর মানেটা কি? এর মানে হলো, স্কেলে যখন মাত্র 1 বাড়ে,
ভূমিকম্পের আসল শক্তি বেড়ে যায় 10 গুণ। ভাবা যায়, মানে 5 মাত্রার ভূমিকম্পের থেকে 6 মাত্রার ভূমিকম্প 10 গুণ বেশি পাওয়ারফুল। আর 7 মাত্রার ভূমিকম্প, সেটা 5 মাত্রার থেকে 10 গুণ 10, মানে 100 গুণ বেশি শক্তিশালী। এই ক্যালকুলেশনটা কিন্তু পরীক্ষার জন্য একদম মাস্ট। এবার একটু আমার দেশের দিকে তাকানো যাক। ভারতের সিসমিক জোন বা ভূমিকম্প প্রবণ এলাকাগুলো নিয়ে কথা বলা যাক। পুরো ভারতকে এখন 4টে জোনে ভাগ করা হয়েছে: জোন 2, 3, 4 আর 5। আগে জোন 1ও ছিল, কিন্তু এখন আর নেই। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জোন 5। এটা হলো হাইয়েস্ট রিস্ক জোন। কোন কোন জায়গা পড়ে এর মধ্যে? পুরো নর্থ ইস্ট, কাশ্মীরের কিছু অংশ, গুজরাটের কাচ্ছ অঞ্চল আর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আর সবচেয়ে সেফ বা কম ঝুঁকিপূর্ণ হল জোন 2। ভূমিকম্পের সাথে আরেকটা ভয়ঙ্কর জিনিসের নাম জড়িয়ে আছে: সুনামি। যখন সমুদ্রের নিচে খুব বড়সড় ভূমিকম্প হয়, তখনই সুনামির সৃষ্টি হতে পারে। সুনামি শব্দটা কিন্তু জাপানি, এর মানে হল বন্দরের ঢেউ। সাধারণত রিক্টার স্কেলে 7.5-এর বেশি মাত্রার ভূমিকম্প হলেই সুনামির ভয় থাকে। এর একটা খুব বড় ওয়ার্নিং সাইন আছে। যদি দেখেন যে সমুদ্রের জল হঠাৎ করে অনেকটা পিছিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে বিপদ আসছে। আরেকটা ব্যাপার হলো, গভীর সমুদ্রে কিন্তু এই ঢেউগুলো খুব উঁচু হয় না, কিন্তু তীরে আসতে আসতে এরা বিশাল আর বিধ্বংসী রূপ নেয়। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই সেকশনটা কিন্তু পরীক্ষার জন্য সবথেকে বেশি কাজের। এখানে আমরা কিছু র্যাপিড ফায়ার ফ্যাক্টস দেখে নেব আর বিগত বছরের কয়েকটা প্রশ্ন সলভ করব। চলুন ঝটপট রিভিশনটা সেরে ফেলি। ওকে, রেডি তো? কিছু এক্সাম বুস্টার ফ্যাক্টস। পয়েন্ট 1, পৃথিবীর প্রায় 80% ভূমিকম্প হয় রিং অফ ফায়ার নামের একটা এলাকায়। পয়েন্ট 2, ভারতের ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট বা NGRI হায়দ্রাবাদে আছে। পয়েন্ট 3, শিলাস্তরের মধ্যে যে ফাটল বরাবর মুভমেন্ট হয় তাকে বলে ফল্ট। আর লাস্ট পয়েন্ট, এখনও পর্যন্ত কিন্তু ভূমিকম্পের সঠিক পূর্বাভাস দেওয়া সম্ভব হয়নি। এইগুলো একদম ওয়ান লাইনার হিসেবে মনে রাখবেন, ডিরেক্ট প্রশ্ন আসতে পারে। এবার চলুন দেখি আমরা যা পড়লাম তা থেকে কেমন প্রশ্ন আসে। এগুলো পুরনো পরীক্ষার প্রশ্ন। প্রথমটা, আন্দামান ও নিকোবর কোন সিসমিক জোনে পড়ে? মনে আছে? একদম ঠিক, জোন 5। পরের প্রশ্ন, কোন ওয়েভটা লিকুইডের মধ্যে দিয়ে যেতে পারে না? হ্যাঁ, ওটা হলো এস ওয়েভ। 3 নম্বর, ভূমিকম্পের ম্যাগনিটিউড মাপা হয় কোন স্কেলে? অবশ্যই রিক্টার স্কেল। আর লাস্ট, মাটির নিচের গলিত শিলাকে কি বলে? ম্যাগমা। দেখলেন তো, আমরা যা যা আলোচনা করেছি, প্রশ্ন কিন্তু তার বাইরে থেকে আসেনি। তার মানে আপনাদের প্রস্তুতি একদম ঠিক দিকে এগোচ্ছে। চলুন যাওয়ার আগে পুরো আলোচনার সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার ফাইনাল চেক করে নিই। 1, ফোকাস হলো মাটির নিচে, এপিসেন্টার হলো মাটির উপরে। 2, পি ওয়েভ ফাস্টেস্ট এবং সব মাধ্যমে চলে, এস ওয়েভ শুধু সলিডে চলে। 3, সবচেয়ে বিধ্বংসী হল এল ওয়েভ বা সারফেস ওয়েভ। 4, রিক্টার স্কেল শক্তি বা ম্যাগনিটিউড মাপে, আর মার্কালি স্কেল ক্ষয়ক্ষতি বা ইন্টেন্সিটি মাপে। আর 5, ভারতের সবচেয়ে রিস্কি জোন হল জোন 5। এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখলেই কিন্তু ভূমিকম্প চ্যাপ্টারটা আপনার পকেটে। আচ্ছা, পুরো আলোচনা শেষ করার আগে আপনাদের জন্য একটা ছোট্ট ব্রেইন টিজার। আমরা তো জানলাম যে বেশিরভাগ ভূমিকম্প হয় টেকটনিক প্লেটের বাউন্ডারিতে বা কিনারায়। তাহলে এবার একটু মাথা খাটিয়ে বলুন তো, পৃথিবীর কোন জায়গাগুলোতে ভূমিকম্প হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে? মানে সবচেয়ে স্টেবল জায়গা কোনটা? ভেবে দেখুন, আর উত্তরটা পারলে কমেন্টে লিখবেন। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক। আশা করি ভূমিকম্প টপিকটা নিয়ে আপনাদের মনে যা যা প্রশ্ন ছিল তার উত্তর পেয়ে গেছেন এবং কনসেপ্টটা একদম পরিষ্কার হয়ে গেছে। আপনাদের সবার পরীক্ষার প্রস্তুতির জন্য রইল অনেক শুভেচ্ছা। ভালো করে পড়াশোনা করুন। ধন্যবাদ।